হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে, যেখানে গল্পেরা কথা বলে। আর আজকে সেই বিশেষ দিন যেখানে আমি আমাদের খিদিরপুর ডকের শেষ অংশটা পড়ব। থার্ড পার্টে মানে তৃতীয় অধ্যায় আমরা শুনেছিলাম যে যত ঘটনা ঘটে আসছে সেগুলোর সাথে কি কোনো যোগ আছে অতীতে। প্রথম ঘটনা ছিল ক্যাপ্টেন আনসারি ইসলামকে নিয়ে, দ্বিতীয় ঘটনা ছিল কুলি সর্দার মাগুনি রাউতকে নিয়ে। তো এদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা কি শুধুই মনের ভুল, নাকি শুধুই ঘটে যাওয়া কোনো ঘটনা, না অতীতের কোনো পুনরাবৃত্তি, কোনটা? তো আমার বন্ধুটি যেমনভাবে লিখেছে সেরকমভাবেই পড়ছি আমি। আজকের গল্পটা একটু বড় হবে, তাই মন দিয়ে শুনবেন। আমার 3 নম্বর অধ্যায় যেটা আমি লিখে পাঠিয়েছিলাম, সেখানে শেষে একটা প্রশ্ন ছিল যে কেন ওনাদের সাথে এমন ঘটছিল। তো উত্তরটা জানতে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক শতক। সালটা 1856, দিনটা 11 ফেব্রুয়ারি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেড়ে নিয়েছে অযোধ্যার নবাবের রাজ্য। নবাব আবুল মনসুর মিরাজ মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ, 1822 থেকে 1887। অসামান্য কবি, সঙ্গীতজ্ঞ, আমোদ প্রমোদে বিলাসবসনে দিন কাটাতে অভ্যস্ত, আর ঠিক ততটাই অমনোযোগী শাসক। দক্ষিণে মেটিয়াবুরুজ থেকে উত্তরে গার্ডেন রিচ অবধি নবাব একে একে নির্মাণ করেছিলেন সুলতানখানা, শাহেনশাহ মঞ্জিল, মুর্সরা মঞ্জিল, আসাদ মঞ্জিল, তেহনিয়ত মঞ্জিল, নূর মঞ্জিল, কসরাউল বেজ্জা, আসমানি নামক এক একটি অপরূপ ইমারত। কলকাতার কাছে দ্বিতীয় লখনৌ শহর প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন। বিগত জৌলস হারিয়ে আসল লখনৌ যখন বিবর্ণ হচ্ছে, দিনকে দিন সেই সময় মেটিয়াবুরুজই হয়ে উঠছিল এক টুকরো অবিকল লখনৌ নগরী। আজ ব্যস্ত এই মহানগরের ব্যস্ততম নদীবন্দর, যেখানে দানবের মতো যন্ত্র সশব্দে এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই ইট কাঠ যন্ত্রের জঙ্গলেই সেদিন লখনৌয়ের প্রখ্যাত বাইজি মুনসরিমওয়ালি গহরের কিন্নর কণ্ঠে সঙ্গীতজ্ঞ নবাবের নিজস্ব সৃষ্টি কন্নড় জুহি যোগী বা শাহপসন্দ রাগিণীতে আচ্ছন্ন হতো চারপাশের আকাশ বাতাস। আর এই কেবল অষ্টপ্রহর নাচ গান মজ মস্তিতে ভরপুর অলকাপুরই ছিল না, এই শান এই শৌকতের ঠিক সমান্তরালে বয়ে যেত অদৃশ্য এক কুটিল জগৎ। সে জগতে পদে পদে বিষধর সাপের মতো হিংসার চোরা স্রোত, ভয়ঙ্কর নাশকতার নীল নকশা, গুপ্ত হত্যার হীন চক্রান্ত। ঘটনাটি নবাবের মৃত্যুর 4 বছর আগের 1883 খ্রিস্টাব্দের। মেটিয়াবুরুজের শাহী মহলে নবাবের নারী সঙ্গলীলা যেন আরও প্রবল, আরও দুর্বার হয়ে উঠেছে। একের পর এক সুন্দরী মুত আশুদা বেগমদের নিয়ে নাচে গানে বিভোর হয়ে থাকেন দিনরাত। ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরেন খাস বেগম, নবাব আখতার মহল। বাইজি মুনসরিমওয়ালি গহরের সঙ্গে নবাবের মাখামাখি বেড়ে গেলে একদিন তিনি ক্রোধে ফেটে পড়েন নবাবের সামনে। ছি, আপনি কি শুরু করেছেন? আপনাদের বংশের কেউ কোনো দিন বাজারের কোনো বেশ্যার মুজরো দেখেছেন বলে তো শুনতে পাইনি।
বাজারের বেশ্যা? কার কথা বলছো তুমি? কেন, আপনার এখনকার নয়নের মণিটি? গোহর না যেন কি নাম? ভাস্কর, যা আজ বলেছ ভবিষ্যতে কোনো দিন উচ্চারণ করবে না। গোহরের মতো কণ্ঠ তামাম হিন্দুস্তানে দুটি নেই। অপমানে মুখ কালো করে চলে যেতে হয় খাস বেগম আক্তার মহলকে। গোহরের প্রতি নবাবের ইদানিংকালের মাত্রাতিরিক্ত টানটা হজম করতে পারছিল না চুনেওয়ালি হায়দরিও। গোহর আসার আগে নবাব তার কাছেই বেশি সময় কাটাতেন। ঈর্ষায় নীল হয়ে যায় হায়দারি। মুসরা মঞ্জিলের উদ্যানের সেই আলোক উজ্জ্বল রাত, মুক্তাঙ্গন মঞ্চে নবাব রচিত রাসলীলা অভিনীত হচ্ছে। আলোয় আলোয় সেজে আরও রূপসী হয়ে উঠেছে আজ মুসরা মঞ্জিলের এই চমৎকার উদ্যানটি। বীণা, সারেঙ্গি, চং, রবাব, শারদের সঙ্গে মিশেছে দুন্দুভির গম্ভীর ধ্বনি। অনুষ্ঠান শেষে বাতাসে ভেসে এলো দুরাগত বাঁশির ধ্বনি। বেজে উঠল মৃদঙ্গ। ধীর পদক্ষেপে মঞ্চে প্রবেশ করলেন শ্রী কৃষ্ণরূপী স্বয়ং নবাব ওয়াজেদ আলী শাহ। মাথায় মুকুট, হাতে বাঁশি, পরনে রেশমের পীত বস্ত্র। নুপুরের নিক্কণ ভেসে আসতেই তিনি লুকিয়ে পড়লেন। সখীদের দলকে পেছনে নিয়ে রাজহংসীর মতো মঞ্চে আবির্ভূতা হলেন দীর্ঘতনু অপূর্ব সুন্দরী গোহর। ব্যাকুলভাবে খুঁজতে লাগলেন শ্রীকৃষ্ণকে। মধুর করুণ সঙ্গীতে দর্শকরা মুগ্ধ। আর ঠিক তখনই বাবুর্চিখানা থেকে ভেসে এলো শোরগোল। আগুন, আগুন, আগুন! শান্ত স্নিগ্ধ পরিবেশ এক মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। অন্ধকারে কারা যেন একে একে চুপি চুপি নিভিয়ে দিল মঞ্চের সবকটি দীপাধার। জমাট অন্ধকারে কেবল মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ। প্রধান খোজা মীর বাসির এরই মাঝে নবাবকে উদ্ধার করে সুলতান খানার নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন। অভিনেত্রীরাও প্রাণ হাতে করে যে যার মহলের দিকে ছুটল। গোহরও ছুটেছিল, কিন্তু মাঝপথেই কটা বলিষ্ঠ হাত চারপাশ থেকে এগিয়ে এসে চকিতেই তার মুখে কাপড় গুজে আপাদ মস্তক কালো ওড়নায় ঢেকে দিল। তারপর হতভাগ্য যুবতীটিকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিল লেলিহান আগুনে জ্বলতে থাকা বাবুর্চি মহলের ভিতর। গোহর কি একেবারে শেষ হয়ে গিয়েছিলেন, নাকি এই অসামান্য সন্ধ্যা, এই ঠাটবাট, এই মোহিনী জমকালো নৃত্যগীতের মোহময়ী আবেদনের টান থেকে আজও মুক্ত হতে পারেননি? এই কলকাতার বুকে কোনো কোনো মাঝরাতে কি আজও ফিরে ফিরে আসেন অপরূপা গোহর সদল বলে? সেই রাসলীলা কি আজও কোনো কোনো দিনে পুনরাভিনীত হয়? নইলে এক মাঝরাতে বন্দরের পুরনো ট্যালিক্লার্ক জিতেন কুশারি কি দেখেছিলেন স্বচক্ষে? নবাবের সব মিলিয়ে 30,000-এরও বেশি পায়রা ছিল। এই পায়রাদের রক্ষণাবেক্ষণ কলাবাজি শেখানোর জন্য নিযুক্ত ছিল 300 কবুতরবাজ। এই কবুতরবাজদের প্রধান মীর আমন আলী, তার উপর কেবলমাত্র একজন দারোগা গুলাম আব্বাস। দুর্দান্ত প্রতিভাবান এই মীর আমন আলী পায়রাদের দেহ নানা রঙে রাঙিয়ে এমন দক্ষতায় তাদের উড়ান নিয়ন্ত্রণ করত নিচ থেকে যে মনে হতো আকাশ জুড়ে রঙিন ফুলের পাপড়ি উঠছে। পোষা পায়রাদের যেমন ইচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল মীরের, অবিশ্বাস্য দক্ষতা ছিল পাখিকে প্রশিক্ষণ দেওয়ার। শাহী জনপদের বাসিন্দারা তাই খাতির করে তাকে ওস্তাদজি বলে সম্বোধন করত। মীর আমন আলী, যাকে বলে রুস্তাম, কেবল কবুতরবাজির দক্ষতাই নয়, দারুণ রূপবানও ছিলেন, আর ছিলেন ব্যাপক কেতাদুরস্ত। সবসময় টিপটাপ ফুলবাবু, মাথায় হাল ফ্যাশনের চমৎকার চ্যাগোশিয়া টোপি, পরনে
পায়চার পাজামা, কাঁধের উপর চিকন জালির রুমাল। নবাবের প্রতিটি বাড়িতেই পায়রা থাকতো বলে প্রতিটি মহলেই ছিল তার অবাধ গতিবিধি। এরই মাঝে একটু বেশি যাতায়াত ছিল তেহনিয়াত মঞ্জিলের নবাব আফসারা বেগমের মহলে। আফসারা বেগমের ছিল পায়রার শখ। যখন তখন ডাক পাঠাতেন রূপবান কবুতরবাজ মীর আমন আলীকে, আর সেও নাচতে নাচতে এসে পায়রাদের নানা খেল দেখিয়ে তাক লাগিয়ে দিত বেগমকে। বেগম খুশি হয়ে নানা ইনাম দিতেন। সামান্য কবুতর রাজের জন্য বেগমের সঙ্গে এই মাখামাখিটা মোটেই পছন্দ নয় দারোগা গুলাম আব্বাসের। অবশ্য মনে মনে সেও কামনা করত সুন্দরী আফসারা বেগমের বরত্নুখানি। সেদিন নির্জন দুপুরে তেহনিয়াত মঞ্জিলের হাত থেকে 200 প্রশিক্ষিত পায়রার একটি ঝাঁক উড়িয়েছে মীর আমান। অদ্ভুত কৌশলে তার হাতে ধরা লাঠির ইশারায় পায়রাগুলো আকাশে চক্রাকারে ঘুরে ছায়া ফেলছিল ঠিক বেগমের উপর। আফসারা বেগম চঞ্চলা কিশোরীর মতো উচ্ছল হাসিতে ফেটে পড়ে হাততালি দিচ্ছিলেন। ঠিক তক্ষুনি সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে গুলাম আব্বাস। জ্বলন্ত চোখে মীর আমানের দিকে তাকিয়ে গর্জে ওঠে, তোমাকে না কতদিন বারণ করেছি এখানে আসবে না। সঙ্গে সঙ্গে পাশ থেকে আফসারা বেগম এগিয়ে গুলাম আব্বাসের মুখোমুখি এসে দাঁড়ান। কড়া চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠেন, ওকে ধমকাচ্ছ কেন? আমি ডেকেছি বলেই ও এখানে আসে। তুমি যে নানা ছুতো নাতায় প্রায়ই আমার কাছে আসো, তার বেলা 2 পয়সার নকার, তোমার এত সাহস হয় কিভাবে? এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হও। মাথা নিচু করে চলে যান গুলাম আব্বাস। মীর আমনের সামনে এমন অপমানে সর্বাঙ্গ জ্বলতে থাকে তার। শোনা যায় তিনি নাকি সুবিচার চেয়ে নবাবের কাছে নালিশও করেছিলেন। নবাব কিছু বলেছিলেন কি না জানা নেই। সম্ভবত কিছু ব্যবস্থাও গ্রহণ করেননি, কারণ ইতিহাস বলে লখনৌয়ের থাকাকালীন নবাব ওয়াজেদ আলী শাহ শাসনকার্যে মনোযোগী আদপেই ছিলেন না। ইতিহাসের সবচেয়ে অপদার্থ শাসকদের তালিকায় শীর্ষে তার নাম উল্লেখিত আছে। সেই ঘটনার দিন কয়েক পরেই সুলতানখানার পেছনের গলিটা, যেখান দিয়ে বাবুর্চি, খানসামা, চাকরবাকররা বিভিন্ন মঞ্জিলে যাতায়াত করত, সেই রাস্তার উপর কবুতররাজ মীর আমন আলীর ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকতে দেখেছিল শাহী জনপদবাসী। তবে কি 150 বছরের ওপার থেকে কোনো রহস্যময় রাতে মীর আমন আলীর সেই মৃতদেহই দেখা দিয়েছিল ডেক ফোরম্যান মাগুনির চোখের সামনে? আমি এখানে একটু থামলাম। তো এবার কি আপনারা রিলেট করতে পারছেন 3 নম্বর যে ঘটনাটা ছিল খিদিরপুর ডকের, যেটা ঘটেছিল ডেক ফোরম্যান মাগুনির সাথে, কুলি সর্দার, সে যে দেহ কাটা মানে মাথা কাটা লাশটাকে দেখেছিল ছিন্ন ভিন্ন হয়ে রেলের ওপরে পড়ে থাকতে? তাহলে বুঝতে পারছেন তো যে সেই লাশটা কার? হ্যাঁ, মীর আমানেরই সেই লাশটা। মাগুনি হয়তো হ্যালোসিনেট করেছিলেন, বা সত্যিই হয়তো মীর আমানের আত্মা ওই জায়গায় এখনও ঘুরে বেড়াচ্ছে, তাই হয়তো মাগুনি ওনার মাথা কাটা লাশটা দেখতে পেয়েছিলেন। ফিরে যাচ্ছি গল্পে। মেটিয়াবু রুজের নয়া বস্তিতে আরেকটি চাঞ্চল্যকর অপমৃত্যুর সন্ধান পাওয়া যায় নবাবের দেহান্তরের পর 1888 সালের মাঝামাঝি। সালটা মনে রাখবেন, 1888। ইতিহাস বিখ্যাত সিপাহী বিদ্রোহের নথিপত্রে পাওয়া যায় ওয়াজেদ আলী শাহ এই দ্বিতীয় পুত্রটির নাম মির্জা বিরজিস কদ্র। 1856 সালে নবাব কলকাতা চলে আসার পরপরই সিপাহী বিদ্রোহের আঁচ লাগে লখনৌতে। এলাহাবাদ এবং ফয়জাবাদ থেকে একদল বিদ্রোহী প্রচুর জনতাকে সঙ্গী করে জমায়েত হয়েছিলেন লখনৌতে।
আউধের শাহী পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষকে না পেয়ে তারা নবাবের 10 বছরের নাবালক পুত্র মির্জা বীরজিস কদ্রকেই তখ্তে বসিয়ে দিলেন। তার মা নবাব হজরত মহল হলো নাবালক নবাবের মুখতার বা প্রতিনিধি। সে সাম্রাজ্য বেশি দিন টিকে থাকতে পারেনি। মাত্র 6-7 মাস পরই ইংরেজ সৈন্যের কামানের গোলায় হজরত মহলের স্বপ্নভঙ্গ হলো। প্রাণের দায়ে তিনি পুত্রকে নিয়ে পাড়ি দিলেন নেপালে। নেপালেই কয়েক বছর পর মৃত্যু হয় হজরত মহলের। ব্রিটিশ সাম্রাজ্যের মহারানী ভিক্টোরিয়ার জুবিলির সময় ব্রিটিশ সাম্রাজ্য বীরজিসকে ক্ষমা করে এবং ভারতে ফিরে আসার অনুমতি প্রদান করে। মির্জা বীরজিস কদ্র লখনৌ না ফিরে সটান এসে উপস্থিত হলেন মেটিয়া বুরুজে। ফিরে এসেই গভর্নমেন্টের কাছে দাবি করল সর্বাধিক বেতন। সবচেয়ে বেশি বেতন তখন মঞ্জুর করা হয়েছিল নবাবের জ্যেষ্ঠ সন্তান মির্জা কামার কদ্রকে। কেবল তাই নয়, বীরজিস আর্জি জানালো মেটিয়া বুরুজের সমস্ত সম্পত্তি এবং সেখানকার বাসিন্দাদের খবরদারিও তারই জিম্মায় দেওয়া হোক। তখনকার ভাইসরয় ডাফরিন বীরজিসের এই প্রস্তাব তুড়িতে উড়িয়ে দিলেন। তবে হাল ছাড়ার পাত্র তিনি নন, তাই উপর মহলে খবর দিলেন আর নিজে ইংল্যান্ড যাবার তোড়জোড় শুরু করল। এই সংবাদটি অচিরেই পৌঁছে গিয়েছিল মির্জা কমর কদ্রর জননী নবাব মাগজারিয়া বেগমের কানে। তিনি এক রাতে মির্জা বীরজিসকে নৈশভোজের দাওয়াত দিলেন। তেহনিয়ত মঞ্জিলে সে রাতে হাজির ছিলেন অন্যান্য বেগমরাও। এদের মধ্যেই কি এমন কেউ ছিলেন যার মনে গোপন দুরভিসন্ধি উকি মারছিল? আউদের নবাবী অন্দরের পরম্পরা মেনে বিশাল বিশাল রূপার ঝকঝকে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল স্বাদে গন্ধে অতুলনীয় অগুন্তি পদ। গুলজার পোলাও, নূর পোলাও, কোকো পোলাও, চম্বেলি পোলাও, মতি পোলাও, নত্তরতন পোলাও, আনারদানা পোলাও, নবরতন পোলাও, বেশ কয়েক ধরনের বিরিয়ানি, শিরমাল, কাবাব, কোরমা ইত্যাদি। কিছু কি সন্দেহ করেছিল স্বয়ং মির্জা বীরজিস কদ্র? খেতে বসে রঙিন জহরতের মতো প্রতিটি চালের অর্ধেক কাঁচের মতো সাদা, বাকি অর্ধেক চুনির মতো টকটকে লাল আনারদানা পোলাওয়ের দিকে এক নজর তাকিয়েই বলে উঠলেন, এত বছর ধরে নেপালের পাহাড়ে জঙ্গলে বসবাস করে এইসব বাদশাহী খানা হজম করার অভ্যেসটাই নেই। আমি শুধু চম্বেলি পোলাওটাই খাবো। না না, সে কি কথা! খোদ নবাব বেগম সাহেবা নিজে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে স্রেফ তোমার জন্য এইসব পদ রান্না করিয়েছেন। সব খেতে হবে তোমায়, কোনো আপত্তি চলবে না, আন্তরিকভাবে বলেছিলেন মাগজারিয়া বেগম। ইতিহাস বলে সে রাতে 7 রকম পোলাওই চাখতে হয়েছিল উচ্চাকাঙ্ক্ষী বীরজিসকে। সেই তার শেষ খাওয়া। দাওয়াত খেয়ে নিজের ঘরে ফেরার পরপরই বমি শুরু হয়। সে রাতেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় অযোধ্যার নবাবী তখ্তে অনেকটা আকস্মিকভাবে কিছুদিনের জন্য বসার শেষ মানুষটিকে। খাবারে বিষ মেশানো হয়েছিল কিনা কেউ জানেন না, জানলেও গোপন থেকে গেছে। হতভাগ্য সেই মির্জা বীরজিস কদ্রর অতৃপ্ত আত্মাই কি আজও কবন্ধ রূপ ধরে ক্রেনের সিঁড়ি বেয়ে উঠে আসে? আবারও আমি একটু থামছি। আপনারা আমার দ্বিতীয় ঘটনায় ফিরে যান, যেটা ঘটেছিল ক্যাপ্টেন আনসারি ইসলামের সাথে। ক্যাপ্টেন আনসারির সাথে যে ঘটনাটা ঘটেছিল, যে উনি ওনার কেবিনে বাইরে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়ি দিয়ে কোনো ছায়ামূর্তিকে তত্তর করে নেমে যেতে দেখেছিলেন। এই ছায়ামূর্তিটি ছিল মির্জা বীরজিস কদ্রের। তারই অতৃপ্ত আত্মা হয়তো এখনও ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা এক্ষুনি পড়লাম। তাই হয়তো আনসারি সাহেব দেখতে পেয়েছিলেন। আবার ফিরে যাচ্ছি গল্পে। চমকপ্রদ অভিজ্ঞতা হয়েছিল ডকের অভিজ্ঞ ট্যালি ক্লার্ক জিতেন কুশারির। দিনক্ষণ অবধি আজীবন মনে রেখেছিলেন তিনি। সে এক শনিবার, 11 জানুয়ারি। বেশ দেরি করে রাত 10টা নাগাদ
বন্দরে ভিড়ে ছিল মাল বোঝাই বিদেশি জাহাজটা। মাল খালাসের কাজ শুরু করতে করতে রাত দুপুর। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত্রিবাস করতেই হলো জিতেনবাবুকে। 4 নম্বর শেডের দোতলা বাড়িটায়, যেটার নিচে গোডাউন, উপরে কর্মচারীদের রেস্টরুম, সেখানে রাত 2টো নাগাদ কাজ সেরে ক্লান্ত দেহে সহকর্মী নিবারণবাবুর সঙ্গে রেস্টরুমে ঢুকে পাশাপাশি 2টো খাটিয়া পেতে শুয়ে পড়লেন জিতেনবাবু। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। আচমকা আগুন আগুন শব্দে দুজনেরই ঘুম ভেঙে গেল। ছুটে ছাদে গিয়ে শিউরে ওঠেন। দূরে গঙ্গার ধারে গার্ডেন রিচ জেটির ওয়ারহাউসে আগুন লেগে গেছে। নিবারণ এক্ষুনি ফায়ার ব্রিগেডে খবর দিতে হবে। ওখানে চায়ের পেটি, পাটের প্রচুর বেল মজুদ। কথাকটি বলতে বলতে সহকর্মীর দিকে চোখ পড়তেই চমকে ওঠেন। এতদিন এই বন্দরে কাজ করে মাথার চুল পাকিয়ে ফেলা জিতেনবাবু, নিবারণবাবুর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ দুটি বিস্ফারিত। এমন শক্ত সমর্থ দেহখানা থরথর করে কাঁপছে। মরিয়া জিতেনবাবু বন্ধুর কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, এমন করছো কেন নিবারণ? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মুখে গো গো শব্দ করতে করতে নিবারণবাবু কোনো ক্রমে হাত তুলে জ্বলন্ত ওয়ারহাউসের পাশের অন্ধকার নদীর দিকে ইঙ্গিত করেন। আর সেদিকে তাকিয়েই বুকের রক্ত জমাট বেঁধে যায়। বন্দরের সবচেয়ে অভিজ্ঞ ট্যালি ক্লার্ক, বহু বছর ধরে এখানে চাকরি করা জিতেন কুশারির সে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও প্রতিটি রোম দাঁড়িয়ে যায় তার। কণ্ঠ কেঁপে ওঠে। দাউ দাউ জ্বলতে থাকা ওয়ারহাউসের আগুনে আশেপাশে জমাট অন্ধকার তখনও ফিকে। তারই ভেতর দাঁড়িয়ে এক জ্যোতির্ময় পুরুষ। তাকে ঘিরে ঘুরে ঘুরে নাচছে কটি জ্বলন্ত নারী মূর্তি। তাদের শরীর যেন আগুন দিয়ে গড়া। আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোনো অদৃশ্য নির্দেশে নিজের অজান্তেই হুড়মুড় করে নিচে নেমে পাগলের মতো সেদিকে ছুটতে লাগলাম। রেল লাইনের স্লিপারে হুমড়ি খেয়ে পড়লাম। হ্যান্ড ট্রাকে ধাক্কা খেয়ে পা কেটে ফেললাম, কিন্তু ভ্রুক্ষেপ করলাম না। উঠে ধুলো ঝেড়ে ফের সেদিক পানে ছুটছি কোনো অদৃশ্য শক্তির তাড়নায়। ছুটতে ছুটতে ওয়ারহাউসের কাছে আসতেই ভোজবাজির মতো চোখের সামনেই সেই দৃশ্য মিলিয়ে গেল। কোথায় আগুন? ভূতের মতো কালো অন্ধকার সর্বাঙ্গে মেখে ওয়ারহাউসটা নিশ্চুপে একা দাঁড়িয়ে। আগুনের কোনো চিহ্নই নেই। চারদিক নিস্তব্ধ। আকাশ ভরা উজ্জ্বল গ্রহ নক্ষত্রের নিচে কুলকুল করে বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা, যেভাবে চিরটা কাল বয়ে এসেছে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। তো আপনাদের শুনে কি মনে হলো? যা দেখেছিল যে একজন পুরুষকে ঘিরে কয়েকজন নারী মূর্তিরা নাচ করছে, সেটা কি তাহলে সত্যি ঠিক, নাকি কোনো হ্যালুসিনেশন, নাকি সেটাই ছিল ওয়াজেদ আলী শাহ আর তার নৃত্যশিল্পীরা, বাইজিরা? আপনারা আমাকে কমেন্টস বক্সে জানান যে আপনাদের কি মনে হয়। আর আমার বন্ধুটি শেষ করছে এটা বলে, তো এই ছিল খিদিরপুর ডকের কিছু অজানা রহস্য, কিছু অজানা গল্প যা আমি লিখে পাঠিয়েছিলাম। যদি প্রত্যেকের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এরপরেও আরও অনেক ঘটনা লিখে পাঠাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এক্সপেক্ট করিনি যে তুই এত তাড়াতাড়ি আমাকে এর শেষ অংশটাও লিখে পাঠাবি আর এত ভালো করে, কারণ আমিও তো আমার আগের
গল্পে বলেছিলাম যে আমি খুবই এক্সাইটেড এই শেষ পোর্শনটা নিয়ে। তো আজকে পড়ে মনে বেশ শান্তি পেলাম যে কেন কী কারণে হচ্ছিল, আর কি সুন্দরভাবে ছকে ছকে সব ঘটনা একসাথে মিলে গেল। খুব রিলেটেবল যে কেন এগুলো ঘটেছে, তার কি কারণ। অবশ্য কারণটা জেনে আমি একটু অবাকও, আমি ভাবিনি যে ওই ঘটনাগুলোর সাথে এটার কোনো লিঙ্ক থাকবে, কিন্তু অপূর্ব ঘটনা সংগ্রহ করেছিস আর আমাকে লিখে পাঠিয়েছিস। আমি চাই তুই আরও ঘটনা আমাদেরকে লিখে পাঠা, আর আমি সেগুলো শোনাই আমার শ্রোতাদের, আর তারপরে তারা ডিসাইড করুক তাদের ভালো লাগলো কি লাগলো না। বাট থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ শুনতে থাকুন। শুভরাত্রি।